বাংলা বিষয়ে শিক্ষার্থীদের এর আগে বাংলা ব্যাকরণ যখন পড়িয়েছিলাম, বাংলা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ পদ্ধতি ও বর্গীকরণ, তখন আমরা স্পর্শবর্ণ, অনুনাসিক বর্ণ পর্যন্ত পড়িয়েছিলাম। এই স্পর্শবর্ণ, অনুনাসিক বর্ণর পর প্রথম যে 25টা বলেছিলাম স্পর্শবর্ণ, তার মধ্যে 10টা অল্পপ্রাণ বর্ণ, 10টা মহাপ্রাণ বর্ণ, 5টা অনুনাসিক বর্ণ, এটা পড়িয়েছিলাম। আজকে আমি দেখব যে যে উৎস ব্যঞ্জন বর্ণ বলে একটা আছে, উৎস বর্ণ। উৎস মানে শ্বাস, তালে বসে বয়াকার দন্তস, উৎস কথাটির অর্থ, অর্থাৎ বাংলা স্পর্শবর্ণে, বাংলা বর্ণমালায় স্পর্শবর্ণ ছাড়া, স্পর্শবর্ণ কোনগুলো? ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শবর্ণ। আর আজকে যেগুলো পড়াবো সেগুলো স্পর্শবর্ণের বাইরে, অর্থাৎ ময়ের পর যেগুলো আছে, প ফ ব ভ ম, অন্তস্থ জ, র, ল, ব, এটা দিয়েছি। তালে বস, মূর্ধন্য স, দন্ত স, হ, এটা দিয়েছি। অন্তস্থ জ, র, ল, ব ব্র্যাকেটের মধ্যে আছে। তালে বস, দন্ত স, তালে বস, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স, তালে বস, মূর্ধন্য স, মূর্ধন্য স, তালে বস, দন্ত স, তালে বস, মূর্ধন্য স, দন্ত স। এইটাকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো, এই উপরে লিখে দিয়েছি। এটা একটু পরে পড়াচ্ছি, এটা সাথে আছে 4টি। এটার একটা অন্য নাম আছে, একটু পরে বলবো। এটার অন্য নাম আছে, সেজন্য ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তালে বস, দন্ত স, মূর্ধন্য স, এইটা বর্ণমালায় লেখা হয়। আমরা যেহেতু প্রয়োগ করছি এখানে, সেজন্য তালব্য বর্ণ, তারপর মূর্ধাবর্ণ, মূর্ধন্য স, তারপরে দন্তবর্ণ, দন্ত স, ক, চ, ট, ত, প। এইটা নিয়ম অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে ভুল হবে না। তাহলে এইটাকে এই দিয়ে নিয়ে এসো। তালব্য স, তালব্য বর্ণ, চ ছ, ক, চ, ট, মূর্ধন্য স, দন্ত স। তালে বস, মূর্ধন্য স, দন্ত স। হ, অন্তস জ, র, ল, ব, তালে বস, মূর্ধন্য স, দন্ত স, হ। অঢ় এইখানে আছে, আষাঢ়, ঢয়ে শূন্য অড়, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তালে বস, মূর্ধন্য স, দন্ত স, হ, অড়, অর্ধ, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর ভালো করে মন দিয়ে শুনবে, আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি যাতে ছেলেরা বুঝতে পারে, কারণ গ্রামার তো একটু গোলমাল হয়ে গেলে বিরক্তি লেগে যাবে, তো কী যে বললেন কোনো বুঝতেই পারে, এরকম মনে হবে। স্পর্শবর্ণ ক থেকে ম 25টা, ওটা আমরা এখন ছেড়ে দিলাম। এর আগে পড়ানো হয়েছে, আমরা বুঝে গেছি। স্পর্শবর্ণের অন্তর্গত যে বর্ণগুলো তাদেরকে একটা করে নাম দিয়েছিলাম আমরা স্পর্শবর্ণ। স্পর্শবর্ণের অন্তর্গত বর্ণগুলোর নাম 10টা আছে অল্পপ্রাণ বর্ণ, 10টা মহাপ্রাণ বর্ণ, 5টা হচ্ছেন অনুনাসিক বর্ণ। এর আবার দুটো ভাগ, একটা পঙ্গু নাসিক্য ব্যঞ্জন, একটা যে স্বাধীন নাসিক্য ব্যঞ্জন, যেগুলো দিয়ে শব্দ গঠন করে। আগে পড়িয়েছিলাম, আশা করি সবাই মনে রেখেছ। এই উৎস বর্ণ কোনগুলো? যে বর্ণগুলো উচ্চারণ করার সময় উৎস মানে শ্বাস অনেক দূর টেনে নেওয়া যায়। তালে বস, দন্ত স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই 4টে হচ্ছে, এই 4টে উৎস বর্ণ। কেন? শ্বাস প্রবাহের উপর ভিত্তি করে শ্বাস, আমরা যেটা বলি ধ্বনিগুলির উচ্চারণ করা যায়, দীর্ঘক্ষণ টেনে অনেকক্ষণ নেওয়া যায়। এটার আর একটা নাম হচ্ছে উৎস বর্ণের আর এক নাম শীষ ধ্বনি। শীষ অনেক দূর করে, তালবস, মূর্ধন্য স, দন্ত স, শীষ ধ্বনি বলা হয় এগুলোকে। এরপর অন্তস্থ বর্ণ একটা আছে। অন্ত মানে ভিতরে, স্থ মানে রয়েছে যা। স্পর্শবর্ণ এবং উৎসবর্ণের মাঝখানে দেখো পফম, অন্তস্থ জ, র, ল, ব, এই যে এগুলো আছে, অন্তস্থ জ, র, ল,
এইটার কি নাম দিয়েছি, এই যে এগুলো আছে, এই যে চলে যাও এখানে অন্তস্থ জ র ল, এইটাকে বলা হবে অন্তস্থ বর্ণ। কেন? যে বাংলা বর্ণমালায় স্পর্শবর্ণের বাইরে যে বর্ণগুলি স্পর্শবর্ণ এবং উৎসবর্ণের মাঝখানে মাঝে অন্ত মানে মধ্যে অবস্থান করে তাকে বলা হয় অন্তস্থ বর্ণ। আরেকবার বলছি, স্পর্শবর্ণের বাইরের যে বর্ণগুলো স্পর্শবর্ণ এবং উৎসবর্ণের মাঝে অন্ত মাঝে স্থ রয়েছে, স্পর্শবর্ণ এবং উৎসবর্ণের মাঝখানে যে বর্ণগুলি থাকে, যে বর্ণগুলি অবস্থান করে, সেই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কটা? অন্তস্থ জ র ল ব। বটা ব্র্যাকেটে কেন দিয়েছি একটু পরেই বলবো, এখন বললে গোলমাল হয়ে যাবে। এইটা হচ্ছে অন্তস্থ বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় দুটো ব আছে, একটা হচ্ছে প বর্গের ব যেটা স্পর্শবর্ণের মধ্যে থাকে, প ফ ব, এইটা। আর একটা হচ্ছে এই যে এখানে রয়েছে অন্তস্থ বর্ণের একটা ব আছে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে, এইটা হচ্ছে স্বাধীন ব। এটা শব্দ গঠন করতে পারে, কিন্তু এইটা কখনোই শব্দ গঠন করতে পারবে না। কি হবে? ব্যঞ্জন বর্ণের তলায় যুক্ত হবে, ব্যঞ্জন বর্ণের নিচে থাকবে, উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, কিন্তু ওটা থাকবে। এইখানে যখন আমরা লিখি বাবা বানানটা, তখন এই বটা স্বাধীন স্পর্শবর্ণের ব, কিন্তু যখন লিখব সান্ত্বনা, দন্ত শাখা দন্তন বয়ে দন্তন, এই যে দন্তনয় তয়ে ব, এইটা হচ্ছে এই ব, এই বটা এখানে থাকবে কিন্তু উচ্চারণ হবে না। এইটা না দিলে বানানটা ভুল হয়ে যাবে। মন্বন্তর তোমাকে যদি বানান লিখতে দেওয়া হয়, তোমাকে এইটা লিখতে হবে। তোমাকে যদি স্বাগত বানান লিখতে দেওয়া হয়, তাহলে তোমাকে অবশ্যই এইটা লিখতে হবে। এই যে ব, আমরা যখন বলি সাধ, দন্তসয় বয়াকার ধ, এই যে স্বাদ দন্তস বয়াকার দ, টেস্ট, জিভের কোনো স্বাদ নেই। অনেকদিন রোগ, শরীর খারাপ হলে, জ্বর হয়ে গেলে জিভটা কেমন হয়ে যায় না, কোনো খেলে মনে হয় জিভের কোনো স্বাদ পাচ্ছি না। এই যে স্বাদ, দন্তসয় বয়াকার দ, টেস্ট, এইটাকে ইংরেজিতে স্বাদ বলা হয়। এই যে ডব্লিউ এ ডি, এই যে ডব্লিউ এ, এই জন্যেই ওটা। যখন আমরা কোনো পদবী পড়ব, দেখবে পদবীতে এইটা আছে, বি আই এস ডব্লিউ এ এস, এই যে বিশ্বাস, এই যে ব, এটা উচ্চারণ হবে না, কিন্তু এটা দিতে হবে। এটা যদি না দিই তাহলে বানানটা ভুল হবে। এই জন্যে এটাকে বলা হয় অযোগবাহ অন্তস্থ বর্ণ, এইটাকে বলা হয় শুধু অন্তস্থ বর্ণ। ভালো করে মনে রাখবে, বাংলায় দুটো ব আছে, একটা হচ্ছে স্পর্শবর্ণের অন্তর্গত ওষ্ঠবর্ণ প ফ ব, ওই বটা অল্প প্রাণ বর্ণ। প্রথমে পড়াবার সময় বলেছিলাম বর্গে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ চতুর্থ বর্ণ মহাপ্রাণ। এই বটা অল্প প্রাণ বর্ণ, এই বটা আছে। কিন্তু যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব, স্বরসন্ধি করব, তখন এই বটার প্রয়োগ হবে না। কোনটা প্রয়োগ হবে? এইটা। এইটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, এই যে মন্বন্তর, মনুযুক্ত অন্তর, হর্ষ উকার যুক্ত স্বরবর্ণ সমান বফলা, এইটা যদি করি সুযুক্ত আগত হর্ষ উকার যুক্ত স্বরবর্ণ সমান বফলা, পরীক্ষাতে এলো এইরকম থাকবে, স্বরসন্ধি বফলা আছে, উচ্চারণ হবে না, তনুযুক্ত স্বরবর্ণ বফলা, এই বফলাটা অযোগবাহ, এখানে কোনো কারণে উচ্চারণ হবে না। পরিষ্কার হয়েছে? বুঝতে পেরেছ? আর কোনো অসুবিধা নেই? আরেকবার বলছি,
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় দুটো বয়ের প্রয়োগ আছে। একটা ব হচ্ছে স্পর্শবর্ণের অন্তর্গত ওষ্ঠবর্ণ প ফ ব, এটা সন্ধিতে প্রয়োগ হয় না। স্বরসন্ধিতে যে বয়ের প্রয়োগ হয় সেই বটা হচ্ছে এইটা, এই যে অন্তস্থ জ র ল এই ব, এই বটা হচ্ছে অযোগবাহ ব। এই বটা থাকবে ব্যঞ্জনবর্ণের তলায় থাকবে, ব্যঞ্জনবর্ণ ছাড়া এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু উচ্চারণ হবে না। অথচ এটা না দিলে ভুল হয়ে যাবে। এটা বলা হয় অযোগবাহ অন্তস্থ বর্ণ, অযোগবাহ অন্তস্থ ব্যঞ্জন, সন্ধিতে প্রয়োগ হয়, স্বরসন্ধিতে, এটা মনে থাকবে যেন। নেক্সট, এরপর অযোগবাহ বর্ণ। অযোগবাহ অন্য কোনো বর্ণের সাহায্য না নিয়ে যে শব্দ গঠন করতে পারে না, যে বর্ণগুলি শব্দের শুরুতে বসে শব্দ গঠন করে সেগুলোকে বলা হয় অন্য বর্ণ, অযোগবাহ নয়। আর অযোগবাহ অ মানে মাইনাস, যোগ যুক্ত না হয়ে, কোনো বর্ণে ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত না হয়ে যে বর্ণগুলির অস্তিত্ব নেই, যে বর্ণগুলি শব্দ গঠন করতে পারে না, এটা আগে পড়িয়েছি উৎসবর্ণ, এটা বাদ দাও। এটা বলছি ডয়ে শূন্য অড়, এটা দিয়ে তুমি শব্দ গঠন করতে পারবে না জীবনেও। ঢয়ে শূন্য অড়, এটা দিয়ে শব্দ গঠন করা যাবে না। অন্তস্থ অ, এটা দিয়ে শব্দ গঠন করা যাবে না। খণ্ডত্ব সন্ধিতে প্রয়োগ হয়, বাংলা ব্যঞ্জন বর্ণমালায় নেই। তয়ের হাফ উচ্চারণ, অর্ধে খণ্ড, কিন্তু শব্দ গঠন করা যাবে না। কোনো শব্দ এরকম দেখতে পাবে না যে প্রথমেই আছে এটা এটা। আমি একটু পরে পড়াচ্ছি। এখন আমাদের কি দাঁড়ালো? প্রথম হলো স্পর্শবর্ণ, তারপরে স্পর্শবর্ণের মধ্যে অল্প প্রাণবর্ণ, মহাপ্রাণবর্ণ, অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণের দুটো ভাগ, একটা সম্পূর্ণ নাসিক্য ব্যঞ্জন, একটা পঙ্গু নাসিক্য ব্যঞ্জন। পরিষ্কার হয়েছে? এরপর স্পর্শবর্ণের বাইরে যে বর্ণগুলি কি হয় ভালো করে লক্ষ্য করবে। স্পর্শবর্ণ এবং উৎসবর্ণের মাঝখানে যে বর্ণ অবস্থান করে সেই বর্ণগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। ময়ের পর অন্তস্থ জ, র, ল, অযোগবাহ, এগুলোকে বলা হয় অন্তস্থ। কেন বলবো? যে বর্ণগুলি স্পর্শবর্ণ এবং উৎসবর্ণের মধ্যেখানে, অন্ত মানে মাঝে, স্থ মানে থাকে, অবস্থান করে, সেই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। উদাহরণ কি লিখবে? অন্তস্থ জ, র, ল। বটা যদি লেখো বন্ধনীর মধ্যে লিখতে হবে। কেন? এর আলাদা নাম, আলাদা প্রয়োগ। এটা দিয়ে তুমি শব্দ গঠন করতে পারবে, এটা দিয়ে শব্দ গঠন করতে পারবে, এটা দিয়ে শব্দ গঠন করতে পারবে। শব্দের শুরুতে এগুলো থাকবে, কিন্তু এগুলো কখনোই শব্দের শুরুতে থাকবে না। ব্যঞ্জনবর্ণের তলায়, নিচে থাকবে, কিন্তু উচ্চারণ হবে না। এগুলোর উচ্চারণ আছে অন্তস্থ জ। যাতায়াত, যানবাহন, তখন অন্তস্থ জ। র দিয়ে তুমি বলবে রন। রবি, রবীন্দ্রনাথ, র দিয়ে শুরু। ল দিয়ে পালবে লাভ, লোভ, লালসা, ললিত, তুমি যা দেখবে ল দিয়ে থাকবে। কিন্তু ব দিয়ে, অযোগবাহ ব দিয়ে কখনোই শব্দ গঠন হয় না। কিন্তু ব্যঞ্জন বর্ণের তলায় থাকবে, না থাকলে এটা কখনোই শব্দটা শুদ্ধ বানানে হবে না। স্বাগত বানান তুমি দন্ত সহাকার গত, উচ্চারণে কি, এটা না দিলে বানানটা ভুল হয়ে যাবে। তন্ডি বানানটা ত দন্তনে দন্তনে দীর্ঘই দিয়ে দিলে হবে না। ত দন্তন বয়ে দীর্ঘই, সন্ধি করা আছে, তনুযুক্ত ই। প্রথমে বললাম স্বরসন্ধিতে এটার প্রয়োগ আছে। এটা হলো অন্তস্থ বর্ণ। উৎসবর্ণ একটু আগে পড়িয়েছি। যে বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাস, এই যে শ্বাস, এর প্রবাহ অনুযায়ী প্রলম্বিত হয়। প্রলম্বিত অনেকক্ষণ পর্যন্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত উচ্চারণ করা যায়। তালে বসো দন্তস মূর্ধন্যস, তালে বসো মূর্ধন্যস দন্তস। হ, এটাকেও বলা যায়, আমি আগে লিখে দিয়েছি। 1, 2, 3, 4, এই 4টি উৎসবর্ণ, কখনো এটাকে বাদ দিবে না। এটাকে বাদ দিতে বলিনি, মনে রাখবে ভালো করে। এইটা আরেকটা এর নাম আছে। কেন? এই হটাকে বলা হয় এই যে দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ।
হটাকে বলা হয় দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ। কেন বলবো, লাইনটায় আসছি, এরপর ভালো করে জেনে নাও কি বলছি আমি। ভালো করে জিজ্ঞেস করবে পড়াবার সময় যে স্যার এটা বুঝতে পারছি না, এটা কি হবে, আর শুধু গল্প শোনার মতো শুনে যাবে। এটা বাংলা ব্যাকরণের ক্লাস, এটা মাথায় রাখতে হবে। দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ কোনগুলো? এই যে হ, এইটাকে জাস্ট একটু আমি বুঝাবার জন্য বলে দিই, এটাকে আমরা এইচ বলি ইংরেজিতে। যদি আমরা শুধু লিখি ক, তখন লিখি এরকম ইংরেজি বানানে। যখন লিখব খ, তখন লিখব কে এইচ। যখন লিখব গ, তখন শুধু জি। যখন ঘ, জি এইচ। ইংরেজি বানানগুলো দেখবে এরকম আছে। যখন প লিখব তখন শুধু পি, আর যখন ফ লিখব তখন পিএইচ। তাহলে কি দাঁড়ালো? দ্বিত্ব মানে ডবল। এই হটা হচ্ছে আমরা কটা মহাপ্রাণ বর্ণ জানি? 10টা। কোন কোনগুলো মহাপ্রাণ বর্ণ? প্রত্যেক বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো মহাপ্রাণ বর্ণ। কোনগুলো মহাপ্রাণ? যেমন কয়ের ক্ষেত্রে বলছি খ, ঘ মহাপ্রাণ বর্ণ, ছ, ঝ মহাপ্রাণ বর্ণ, তয়ের পরে থ, ধ মহাপ্রাণ বর্ণ। কেন? যখন দ বলি তখন লিখি ডি, আর যখন ধ লিখছি তখন লিখছি ডিএইচ। ধনঞ্জয় বানানটা ডিএইচ, দেখেই বুঝতে পারবে। তাহলে কি দাঁড়ালো? এই দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ কাকে বলে? যে মহাপ্রাণ বর্ণটি, একটাই দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ, সেটার নাম হচ্ছে হ। এই দ্বিত্ব মহাপ্রাণ বর্ণটির কাজ হলো অল্পপ্রাণ বর্ণের সাথে যে মহাপ্রাণ বর্ণ যুক্ত হয়ে অল্পপ্রাণ বর্ণকে মহাপ্রাণ বর্ণে পরিণত করা যায়। আরেকবার বলছি, অল্পপ্রাণ বর্ণকে অল্পপ্রাণ বর্ণ যুক্ত, এখানে দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ মানে হ ইজিক্যাল টু মহাপ্রাণ বর্ণ। এইটা হচ্ছে এর গুরুত্ব, হটা। অল্পপ্রাণ বর্ণটিকে যে মহাপ্রাণ বর্ণ যুক্ত হয়ে অল্পপ্রাণ বর্ণটিকে মহাপ্রাণ বর্ণে পরিণত করে, কয়ের সাথে ক যুক্ত হ ইজিক্যাল টু খ, গ যুক্ত হ ইজিক্যাল টু ঘ, চ প্লাস হ ইজিক্যাল টু ছ। এই যে বর্গীজ প্লাস হ ইজিক্যাল টু ঝ, এই যে পরপর আমরা করে যাচ্ছি, এটা দেখে নিতে হবে যে কি আছে। অল্পপ্রাণ বর্ণের সাথে যে মহাপ্রাণ বর্ণটি যুক্ত হয়ে অল্পপ্রাণ বর্ণটিকে মহাপ্রাণ বর্ণে পরিণত করে, সেই মহাপ্রাণ বর্ণটিকে বলা হয় দ্বিত্ব। দয়ে বয়ে তয়ে বয়ে, দয়ে বয়ে হর্ষই তয়ে বয়ে, দ্বিত্ব ডবল, দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ। সেই জন্যে এটা শীষ ধ্বনির মধ্যে এই তিনটে প্রধান, আর এইটাকে শীষ ধ্বনির মধ্যে ধরা হয়, এইটাকে উৎসবর্ণের মধ্যে ধরা হয়। কিন্তু এর আরেকটা রূপ আছে, আরেকটা প্রয়োগ আছে বাংলা ব্যাকরণে, যেটাকে নাম দেওয়া হয়েছে দ্বিত্ব মহাপ্রাণ বর্ণ হ। তারপর নেক্সট আছে অযোগ বাহ বর্ণ। অযোগ আমি আগেই বলেছি, অন্য কোনো ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত না হয়ে এই বর্ণগুলো কি করে শব্দ গঠন করতে পারবে না। তুমি বাংলায় খুঁজে দেখবে এইটা দিয়ে কোনো শব্দ নেই, আমি লিখে দিয়েছি। ডয়ে শূন্য অড়, ঢয়ে শূন্য অড়, অন্তস্থ, খণ্ডত, 1 2 3 4, এটা অযোগবাহ। আর ওইখানে অযোগবাহ আর একটা বলেছিলাম সন্ধিতে যেটা প্রয়োগ হয়েছে বফলা। এইটা কেন অযোগবাহ বর্ণ? এই বর্ণগুলি অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সাহায্য না নিয়ে কখনোই উচ্চারিত হয় না, মানে শব্দ গঠন করার ক্ষমতা এদের নেই। বাংলা কোনো শব্দে এইটা দিয়ে শব্দ গঠন করা যাবে না, সেই জন্য এগুলোকে বলা হয় অযোগবাহ বর্ণ। এই খণ্ডত্বটা কোনো সময় এই বর্ণে প্রয়োগ হবে না। যখন আমরা অর্ধেক, খণ্ড, হাফ কেটে তো, এটা সন্ধিতে প্রয়োগ হয়। সন্ধিতে কোনো সময় তয়ের প্রয়োগ হয় না, এইটা হবে না। কি হবে? এইটা হবে। আমরা লিখব সৎ মানুষ, তখন দন্তস ত লিখি না, দন্তস খণ্ড তো সৎ। এই যে দেওয়া আছে, তুমি
যখনই তোমরা সন্ধি পড়বে দেখবে তয়ের প্রয়োগ নেই, খণ্ডত্ব। আর অনুস্বার, এটা হচ্ছে নাসিক্য অনুস্বার, ব্যঞ্জন বর্ণের পরে যুক্ত হয়, কোনো সময় আগে যুক্ত হয় না। ঢং ঢং করে 9টা বাজলো, ঢং ঢং করে, এই যে বংশু ছাতা মাথায় কোথায় যাবে, এই যে অনুস্বার পরে, কোনো সময় এই পাশে হবে না। তাহলে অনুস্বারটা হচ্ছে নাসিক্য অযোগবাহ বর্ণ, নাসিক্য অযোগবাহ বর্ণ। চন্দ্রবিন্দুটা নাসিক্য অযোগবাহ, এটা সবসময় বর্ণের উপরে উঠে, কোনো বর্ণের উপরে থাকবে। তাহলে কি চাঁদ বানান লেখো, তখন এইটা উপরে দিবে, চন্দ্রবিন্দু কখনো নিচে বসে না, সবসময় উপরে। আর এটা এই যে অনুস্বার সবসময় ডান পাশে, রাইট সাইড অফ দি লেটার, বর্ণের ডান পাশে এটা বসে, কোনটা? অনুস্বার। আর বর্ণের উপরে কি বসে? চন্দ্রবিন্দু। এইটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুই ক্ষেত্রেই হয়। এগুলো স্বরবর্ণ তো বসবে, ব্যঞ্জন বসার নিয়মটা কি? চন্দ্রবিন্দু সব সময় বর্ণের উপরে বসে, মাথাতে। আর অনুস্বার সব সময় ডান সাইড, রাইট সাইড, ওইটাই তো বসে। এটা যখন চাঁদ লিখবো তখন এই, যখন এইটা লিখেছে যে এইটার ডান সাইড, এইটা আমি দেখছি ডান সাইড, কিন্তু বর্ণটাকে যখন এইভাবে দেখবে তখন ওইটার বাঁ সাইড, আমি দেখছি এইটা, আমি যখন লিখবো ডান সাইড, বর্ণের ডান এই পাশে। তাহলে অনুস্বার সবসময় এরকম। তাহলে এটা হচ্ছে বাংলা বর্ণমালার উচ্চারণ পদ্ধতি আর বর্গীকরণ। আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এরপরে বলবে কোনো অসুবিধা থাকলে, আর আমি যেটা পিডিএফে পাঠিয়েছি সেটা ভালো করে দেখে নিও, সমস্ত লেখা আছে। ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, অক্ষর কাকে বলে, প্রত্যেকটা জিনিস, বর্ণ অক্ষরের পার্থক্য কী, সব লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। পরের ক্লাসে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো।